ইগোয়েস্টিক হতাম, তাহলে বলতাম যে বলা নাই পরে তুমি আমাকে বললা আর আমি একটা বেড়ে যাবো, তা না। আরেকটা হতে পারে এই যে ইগো, নট ইগো, জাস্ট গো, ইকে বাদ দিয়ে দিতে হবে। বড় হতে হলে, প্রতিষ্ঠিত হতে হলে এই ইগো থেকে ই অনেক সময় বাদ দিতে হয় বা বাদ দিতে হবে। জাস্ট গো, চলো, যার সামনে আছে যখন যেটা চ্যালেঞ্জ সেটা গ্রহণ করো এবং সেভাবে চলো। আমি উপদেশ দিতে চাই না, বরং আমি আমার নিজেকে নিয়ে একটু কথা বলি, তাহলেই তো সেটাই উপদেশ হয়ে যায়, তাই না? এইখানে পড়াশোনা করেছি, তোমার আমি তুমি করে বললে আমার মনে হয় যে আমি একটু ইয়ে ফিল করবো, যেহেতু তোমরা আলো লাগার সন্তান। অন্য জায়গায় হলে আপনি বলতাম, বিসিএস বোর্ডে যখন ভাই বাড়ি তখন সবাইকে আপনি বলে সম্বোধন করি, হ্যাঁ এইভাবে করতে। এখন মনে হচ্ছে যে তোমাদেরকে তুমি বলাটাই শ্রেয়, কারণ আমি আলমনাগারী সন্তান, আমি তোমাদেরই লোক। তো তোমাদের মতো এই অবস্থানটা আমার 44 বছর আগে ছিল। এই হিসাবটা কেমন? তোমাদের মতো সময়টা আমার 44 বছর আগে ছিল। 30 থেকে 32 বছর চাকরি, আর তারপরে হচ্ছে পড়াশোনা। এখন দুইটা বিষয়, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে জ্ঞান অর্জন। দুইটার সাথে একটা সম্পর্ক আছে। স্বেচ্ছাচারিতা, স্বাধীনতা, দুইটা শব্দ আছে, এর মধ্যে অন্তর্নিহিত অনেক কিছু আছে। সেরকম শিক্ষার সাথে জ্ঞান অর্জনের একটা সম্পর্ক আছে, নিহিত তাৎপর্য আছে। এখন তোমরা শিক্ষার্থী, এখন জ্ঞান অর্জনকারী জ্ঞানার্থী তোমাদেরকে বলা হচ্ছে না, কারণ এখন তোমাদের হচ্ছে একটা এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, একটা সার্টিফিকেট আগে লাগবে। কেন লাগবে? জীবনকে প্রতিষ্ঠা করতে গেলে, জীবন জীবিকা পরিচালনার জন্য একটা সনদ লাগবে, সেটা অর্জনই এখন। সেটার সাথে সাথে এখানে আমাদের শ্রদ্ধাস্পদ শিক্ষক বলেছেন দুইটা সি, ক্যারেক্টার এবং ক্যারিয়ার। ঠিক আছে? এই দুইটা সি এর সাথে কোনো কোনো সময় 3টা বি তৈরি হতে পারে, আরো 2টা সি যোগ হতে পারে। এগুলো আলোচনা করলে এখন অনেক সময় নেবে, আমি সেদিকে না যাই। এখানে এমনি লাইফের কথা আসছে, জীবনের উদ্দেশ্য। এখন ঠিকই একটা জীবনের উদ্দেশ্য নিয়ে পরীক্ষা দেওয়ায় আমি এই হতে চাই, কেউ হবো, কেউ ডাক্তার হওয়ার ইচ্ছা, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, বা বিভিন্ন পেশায় যাওয়ার ইচ্ছা। বাট এই যে পেশাদারিত্ব বজায় রাখার জন্য যে এই আপ্রাণ প্রচেষ্টা, এই প্রচেষ্টার বড় কিন্তু ভাগ্যের নিয়তি বলে একটা কথা আছে। আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাসী, প্রথমে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস। এইরকম করতে করতে 7 নম্বরে যে বলা হয়েছে তাকদীরের উপর বিশ্বাস। ঠিক আছে? এখানে বলা হয়েছে যে 99 ভাগ পরিশ্রম, 1 ভাগ মেধা। ঠিক আছে, আমি যাকে যত পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেশন করি, যাই বলি না কেন, কিন্তু আমি আমার প্রচেষ্টাটা, আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব, অব্যাহত রাখবো। তারপরে কিন্তু বাকিটা ভাগ্যের উপরে আমাকে ছেড়ে দিতে হবে, নিয়তির উপরে ছেড়ে দিতে হবে। তা না হলে আমি কখনোই পরিতুষ্টি লাভ করতে পারলাম না। আর আত্মিক পরিতুষ্টি ছাড়া ভালো থাকা যাবে না। তাহলে আমার ছোট্ট একটা কথা বলি। আমার এম ইন লাইফ ছিল, আমার যাই থাকুক না কেন, আমার পরিবার থেকে আমার বড় বোন ছিল বিজ্ঞানী, তারপরে ভাই মানে ব্যাংকার, তারপরে ডাক্তার, তারপরে আমাকে বলা হলো তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। তো ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য একেবারে প্রাণপণ চেষ্টা শুরু করলাম এখানে। তো আমরা 82-তে এইচএসসি পরীক্ষায় বসলাম, তখন এরশাদ কেবল ক্ষমতায় আসছে। আমাদের পাশে সব আর্মিরা, মানে ইয়েরা পরীক্ষার হলে তখন আসলো, আমাদের এইভাবে পরীক্ষা হলো এখানে। তো আমি ওইবার আমার এই আলাদা কলেজ থেকে সেন্ট্রাল হাইস্ট পেয়েছিলাম। তো এইগুলি তো এখন গল্প। এসএসসিতে প্রথম বিভাগ, এইচএসসিতে সেন্ট্রাল হাইস্ট, তারপরে ফার্স্ট ক্লাস, তারপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড,
হ্যাঁ, তারপরে পিএইচডি। এখন কি মনে হয় চাকরির যে মেন স্ট্রিমিংটা শেষ হয়ে গেছে, সেখানে মনে হচ্ছে এখন কিন্তু আমার মাস্টার্সের ফার্স্ট ক্লাস সার্টিফিকেটগুলি আমার কাছে একটা পরিহাসের মতো মনে হয়। এই সার্টিফিকেটগুলো অর্জন করেছি, কিন্তু এগুলার অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে এই সার্টিফিকেটগুলি আমার কাছে এত মূল্য কোনো মূল্য আছে। তাইলে আমার মূল্যবোধ জায়গায় আমার পিএইচডির সার্টিফিকেটটার একটা মূল্য আছে। আমি বিমানে যখন এমডি এবং সিওর চাকরি করেছি, সেখানে একটা বিদেশে ট্রেনিং করেছিলাম, ওই সার্টিফিকেটটার একটা মূল্য আছে। বাকিগুলো আমি আমার দেশের একটা চাকরির জন্য, এখানে যেমন উনি সমস্ত ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলেন, আর আমাদের সময় আমরা বিসিএস অ্যাডমিন ক্যাডার থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে যতগুলি জায়গায় অ্যাপ্লাই করেছি, আমরা সবগুলো চাকরি পেয়েছি। বাট কোন চাকরি করব আমি নিজে ঠিক করেছি, বাট চাকরি সবগুলাই পেয়েছি। কিন্তু এখন একটা চাকরি পাওয়াটাই হচ্ছে সোনার হরিণ, একটা ভার্সিটিতে চান্স পাওয়াটাই একটা সোনার হরিণ। তো নিজেদের জায়গায় চান্স পাওয়া যায়, আমি দেখাবো যে আমি যোগ্য, বাট আমি এটা হতে চাই, এটা করতে চাই। তো আমাকে যথারীতি যখন ইঞ্জিনিয়ারিং বানানোর চেষ্টা করা হলো, তখন আমি বুয়েটে চান্স পেলাম না। তো বুয়েটে চান্স পেলাম না, তখন মনে করলাম আমার জীবনের আর কি বা মূল্য আছে। মানে একেবারে যখন রেজাল্ট দেখতে গেলাম, অ্যাডমিনিস্ট্রেশন মানে অ্যাডমিনের যখন কি বলে অ্যাডমিশন যারা নিবে ফলাফল, তো ওখানে নাম নেই। তো মনের দুঃখে কি কান্না চলে আসে যে এটা হতে চাইলাম, এত কষ্ট করলাম, কিন্তু হতে পারলাম না, জীবনটা শেষ। তা আসলে কি আজকে যে পরিচয় নিয়ে এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলছি, একটা ইঞ্জিনিয়ার বলেই কি সেটা ভালো হতো, নাকি এই পর্যায়ে যেটা সেটাও ইঞ্জিনিয়ার যে কোনো অংশে খারাপ? মনে হয় না কোনো অংশে। তো সেই জন্যে ইঞ্জিনিয়ার হতে পারলাম না, হয়ে গেলাম ম্যাজিস্ট্রেট। তো ম্যাজিস্ট্রেট হিসাবে যখন আমি মুন্সিগঞ্জে একদিন আমি কোর্টে ডিসাইড করতেছি, আমার এক ফ্রেন্ড যে ইঞ্জিনিয়ারিং পাস করেছিল, সে এই এসএসসি পরীক্ষায় তার গার্ড করেছিল, সেখানে নকল সংক্রান্ত ব্যাপারে একটা মামলা হয়েছে, সেই মামলায় সে আমার কোর্টে সাক্ষী দিয়ে এসেছে। তো তখন আমি ম্যাজিস্ট্রেটের আসনে, আর ইঞ্জিনিয়ার আমার ফ্রেন্ড সে সাক্ষীর কাঠ গড়াই। তো ওই দিন মনে হলো যে আমার জীবনটা একেবারেই শেষ হয়ে যায় না, একটা সম্মানজনক অবস্থানে আমি আছি। তারপর কোর্টে একজন করলাম, আমার বন্ধু মানুষ, তাকে খাস কামরায় ডাকলাম, ডেকে কথাবার্তা বললাম, আপ্যায়ন করলাম, তারপরে সে গেল। তো এই হচ্ছে একটা বিষয়। সেই জন্য একটা আমরা হতে চাইব, কিন্তু এইটা হতেই হবে, না হলে আমার জীবন শেষ হয়ে গেল, এই জিনিসটা যেন তোমাদের না হয়, তোমরা যেন হতাশায় না পড়ো। আমি আমার নিজের বই পুস্তকের কথা বললাম না, আমি আমার নিজের জীবনের চর্চিত বিষয়ের কথাটা, আমার নিজের জীবনে ঘটে যাওয়া বিষয়টাই তোমাদের কাছে বললাম। তো যাই হোক, এইভাবে নিজেদেরকে এই প্রচেষ্টা অব্যাহত রেখে বড় হতে হবে। সামনে ভালোভাবে পরীক্ষা, আমার মনে হয় যে আমি প্রথমেই সবাইকে কংগ্রাচুলেট করি, সবাই ভালোভাবে রেজাল্ট করে সুন্দরভাবে উত্তীর্ণ হবে। আর এরপরেও এই জ্ঞান অর্জন এবং যে কোনো সাজেশন বা যে কোনো চাকরির ক্ষেত্রে আমাদের এই সদস্য ভাই বা যারা আছেন সবাই জানেন, তোমরা রিটেনে যদি পাস করো, ভাইবা বোর্ডে ভাইবার সময় যাওয়ার আগে আমাকে আল্লাহ যদি বাঁচায় রাখে, যোগাযোগ করবে।